আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শিলচরেও কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শিলচরে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে শিলচর ইএনডি কলোনির কার্গিল শহীদ স্মারকে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দল ও সংগঠনের কার্যকর্তারা। এদিন কার্গিল বিজয় দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি রূপম সাহা বলেন, এই আজকের দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় দিন। আমরা 1999 ইংরেজিতে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলেছিল। সেই সময়ে যে কার্গিলের যুদ্ধে ভারতের সেনাবাহিনীরা যেভাবে প্রদর্শন করেছিল, ভারতের ইতিহাসে অনেকবার যুদ্ধ হয়েছে। আমরা পূর্বতন সরকারে আমরা হেরেছিলাম, চীনের যুদ্ধে আমাদের পরাজিত হয়েছিল, কিন্তু আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার চলে, এই কার্গিল বিজয়ে আমরা স্থির করেছে আমাদের সরকার। এখন আমাদের এই অঞ্চলেরও দুইজন শহীদ হয়েছেন, আপনারা জানেন, যিনি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিং মহাশয়, এখানের চিন্ময় ভৌমিক আমাদের বরকলা অঞ্চলের। দুইজন এই বরাক উপত্যকারও সৈনিক, যারা প্রাণ বিসর্জন করেছেন ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা রক্ষার জন্য। আজকের দিন ভারতীয় জনতা পার্টি শুধু এখানে নয়, সমস্ত ভারতবর্ষে আজকের দিনটিকে আমরা স্মরণ করছি এবং সেনাদের কৃতার্থে সেনাদের সম্মানার্থে আমরা আজকের দিনটি ভারতবর্ষের প্রতিটা জনসাধারণ যাতে সুন্দরভাবে এটাকে স্মরণ করে তার লক্ষ্যে আমরা কাজ করছি। আর আপনারা জানেন, কিছুদিন আগে আমরা পাকিস্তানের সঙ্গেও আমাদের নরেন্দ্র মোদী যেভাবে যুদ্ধ করে পাকিস্তানকে বিশ্বের কাছে ভিক্ষা চাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, তা এখানে বোঝা যায় ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র। ভারতবর্ষের সঙ্গে সমস্ত বিশ্বের কাছে আজকে ভারতবর্ষ যেভাবে সুনাম অর্জন করেছে, সেটা আমাদের কাছে গৌরবের ব্যাপার। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আমি কাৰ্গিল যুদ্ধ বিজয় দিৱস আমি জানো সকলে। আজিৰ দিনটোত আমি যুদ্ধ বিজয় লাভ কৰিছিলোঁ আৰু 1999 ইংৰাজীত মে' মাহৰ পৰা আৰু জুলাই মাহলৈকে এই কাৰ্গিল যুদ্ধ হয়। এই যুদ্ধত আমাৰ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল 1971 ইংৰাজীৰ পিছত 61 ইংৰাজীৰ পিছত আটাইতকৈ ডাঙৰ যুদ্ধ ভাৰত পাকিস্তানৰ মাজত যদি হয় তেনেহ'লে কাৰ্গিল যুদ্ধ। আৰু আমাৰ প্ৰয়াত অটলজীৰ নেতৃত্বত কাৰ্গিল যুদ্ধ আমি বিজয় লাভ কৰিছিলোঁ। আমি দেখা পাইছিলোঁ যে পাক অকুপাইড যিটো কাশ্মীৰ আছে, এই কাশ্মীৰৰ ভিতৰত পাকিস্তানৰ সেনা জোৱান যেতিয়া ঘুচিলে তেতিয়া আমাৰ কাৰ্গিল যুদ্ধটো ষ্টাৰ্ট হয়। আৰু আমি এটা ভাল এটা পদক্ষেপ আমাৰ তেতিয়া প্ৰধানমন্ত্ৰী লৈছিলে। আগৰ দিনত আমি দেখা পাইছিলোঁ যে কোনো প্ৰধানমন্ত্ৰী ভাৰতবৰ্ষত এনেকুৱা এটা ডাঙৰ ষ্টেপ লোৱা নাই। আৰু কাৰ্গিল যুদ্ধ বিজয় লাভ কৰি আমি এটা মেছেজ অল অভাৰ ৱৰ্ল্ডত এইটো দিব পাৰিছিলোঁ যে আমি ভাৰত ৰাষ্ট্ৰ, আমি সংগঠিত ৰাষ্ট্ৰ, আমি এটা ভাল মজবুত ৰাষ্ট্ৰ, আৰু আমি যিকোনো ভাৰত ৰাষ্ট্ৰৰ ভাৰত মাৰ ৰক্ষাৰ কাৰণে যিকোনো পদক্ষেপ ল'বৰ কাৰণে আমি সাজু আছোঁ। গুরুচরণ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছে। প্রথম উপাচার্য নিয়োগ হয়েছে। নিযুক্তি পেয়েছেন অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। শুক্রবার নবনিযুক্ত উপাচার্যকে শপথবাক্য পাঠ করান অসমের মাননীয় রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। অসমের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হয়। প্রথম উপাচার্য হিসেবে তাঁর স্বপ্ন কী, এ নিয়ে আকাশবাণীকে অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় বলেন, প্রথম কথা হলো, আমি গতকালকে শপথ নিয়েছি মহামহিম রাজ্যপালের কাছে। আগামী সোমবার আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করব ফর্মালি। তো গুরুচরণ মহাবিদ্যালয় সেটা তো একটা ঐতিহাসিক বিদ্যালয়, তার একটা লিগেসি আছে, ঐতিহ্য আছে, স্বর্ণিম ঐতিহ্য আছে।
90 বছরের, এবং সেই মহাবিদ্যালয়কে এখন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। আসাম সরকার উন্নীত করেছে ইতিমধ্যে, এবং প্রথম উপাচার্য হিসাবে আমাকে নিযুক্তি দিয়েছে। আমি অত্যন্ত গর্বিত, এবং গর্বিত এই কারণে যে এই বিশ্ববিদ্যালয়ের এই 90 বছরের একটা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে সরকার। এবং আজকের যে আহ, রাষ্ট্রীয় শিক্ষা নীতি, রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারে যেভাবে আমাদের যে একাডেমিক কারিকুলাম এবং প্যাডাগজি, যে বিস্তৃতি এবং তার যে পরিকাঠামো ভিত্তিক যে চেঞ্জেসগুলো আসছে, যে পরিবর্তনগুলো আসছে, তার একটা সঠিক বাস্তবায়ন এই বিশ্ববিদ্যালয়ে করা সম্ভব। এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে ইন্টিগ্রেটেড কোর্স, যখন ইতিমধ্যেই আন্ডার গ্রাজুয়েট কোর্স আছে, তো ভবিষ্যতে ইন্টিগ্রেটেড কোর্স হবে। আন্ডার গ্রাজুয়েট কোর্সের সাথে পিজি ইন্টিগ্রেটেড হবে, এবং আরও বিভিন্ন বিষয় আসবে। ন্যাশনাল এডুকেশন পলিসি, রাষ্ট্রীয় শিক্ষানীতির যে যেভাবে মান্যতা বিভিন্ন বিষয়ে পলিসিতে আছে, এই পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কারণ হলো যে এই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আন্ডার গ্রাজুয়েট যে ছাত্রটা, আন্ডার গ্রাজুয়েট যে কোর্সেস, এই কোর্সেসগুলো কিন্তু বর্তমান, এবং এই কোর্সের সাথে সঙ্গতি রেখে ভোকেশনাল কোর্সেস, স্কিল ওরিয়েন্টেড কোর্সেস এবং ভ্যালু বেসড এডুকেশন, এই তিনটা জায়গায় খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে। কারণ ছাত্রদেরকে দেখতে হবে যে এরা যেন এমপ্লয়েবল গ্র্যাজুয়েট তৈরি হয়, যে আমাদের ছাত্ররা পাস করে যাতে জব মার্কেটে চাকরি পায়, সেটা একটা বিশেষ দিক। তো সেই জন্য আমার মনে হয় যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের আমরা আগামীতে সবার সাথে কথা বলে, আমাদের যারা শিক্ষকরা আছেন, আমাদের যারা এলুমনিরা আছেন, আমাদের যারা প্যারেন্টসরা আছেন, স্টেক হোল্ডাররা আছেন, সবার সাথে কথা বলে একটা পরিকাঠামো, একটা পার্সপেক্টিভ প্ল্যান আমরা তৈরি করব। এবং এই পার্সপেক্টিভ প্ল্যান অনুযায়ী এখন তো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে, আগামীতে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হবে, নতুন ক্যাম্পাস বর্ষাঙ্গনে গড়ে উঠবে। তো নতুন ক্যাম্পাস যখন বর্ষাঙ্গনে গড়ে উঠবে, তখন নতুন নতুন কোর্সেস, বিদ্যায়তনিক এবং স্কিল বেসড দুটোই, একদিকে যেমন আর্টস, হিউম্যানিটিস এগুলো থাকবে, আরেকদিকে সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড কোর্সেসও থাকবে। এবং আজকে এনইপিতে একটা বর্ডারলেস এডুকেশনের সুযোগ এসছে। সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে কোনো ব্যবধান নেই। একটা ছাত্র সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে আর্টসের সাবজেক্টও নিতে পারবে সহযোগী সাবজেক্ট হিসাবে। তো এই যে আগামীতে এই যে পরিবর্তন, আজকে 5 বছর হয়েছে ন্যাশনাল রাষ্ট্রীয় শিক্ষানীতির, এই 5 বছরে আমরা বলতে পারি যে এই 5 বছরে যেটা হয়েছে, এই 5 বছরের যে সঠিক যে আমরা মূল্যায়ন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে, এটাকে সামনে রেখে অ্যাসেসমেন্ট করে আমরা আগামীতে পার্সপেক্টিভ প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কোর্সেস, বিভিন্ন পরিকাঠামো এগুলো গড়ে তোলার জন্য প্রয়াস করব সবার সহযোগিতায়। স্যার, একটা কথা, এখন যে বর্তমানে যে জিসি কলেজের যে পরিকাঠামো রয়েছে আমরা যেটা দেখছি হ্যাঁ। এত বছর থেকে, সেখানেই কি মানে স্নাতকোত্তর ক্লাসগুলো এখানে হবে নাকি না বর্ষাঙ্গনে যেখানে নতুন পরিকাঠামো গড়ে উঠবে সেখানে হবে? অ্যাকচুয়ালি বর্ষাঙ্গনে যে পরিকাঠামোটা গড়ে উঠবে এটা একটু সময় সাপেক্ষ। এটা অন্তত কারণ 3-4 বছর, 4 বছর, 5 বছর লেগেই যাবে। তো আপাতত নেক্সট সেশন থেকে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়, আমাদের স্নাতকোত্তর স্তরে আমাদের কিন্তু কোর্সেস এখানেই আরম্ভ হবে। হ্যাঁ, লিমিটেড নাম্বার অফ হুম। কোর্সেস হবে প্রথম ধাপে, এবং এই কোর্সেসগুলো মূলত ইন্টিগ্রেটেড স্ট্রাকচারেই তৈরি হবে। যে একটা ছাত্র আন্ডার গ্রাজুয়েটে জয়েন করলো, তাকে সুযোগ দেওয়া হবে এই রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারে, তাকে সুযোগ দেওয়া হবে, সে পিজিতে পড়বে এবং এক্সিটেরও সুবিধা থাকবে। সে স্যার, যদি আরেকটা মনে ব্যাপার, করে স্যার উচ্চ মাধ্যমিকের ক্লাস এখন মহাবিদ্যালয়ে হচ্ছে, তো তখন উচ্চ মাধ্যমিক কি মানে হায়ার সেকেন্ডারি যেটা সেটা কি থাকবে এখানে নাকি না সেটা কলেজে? এইটা এটা একটা মানে বিশেষ দিক এই এই বিশ্ববিদ্যালয়ের। অ্যাকচুয়ালি ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা স্ট্রাকচার বলে দিয়েছে 5+1
3+3+4। তো 5+3+3+4-এ লাস্ট যে 4 যেটা, ওই 4-এ কিন্তু 10, 9, 10, 11, 12 একটা ক্লাস্টার। সো 9, 10, 11, 12 ক্লাস্টার মানে যেখানে 9, 10 থাকবে তার সাথেই কিন্তু 11, 12 হবে। তো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কথা শুধু নয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই 9, 10-এর তো সুবিধা নেই। তো এই জন্য 11, 12 এটা বাস্তবমুখী আহ, নয়, কোর্সেস নয়। তো সেই জন্য এটা আমাদের ভবিষ্যতে স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 21শে জুলাই জগন যিশুর আত্মবলিদান দিবসে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি। এ উপলক্ষে শহীদ স্মারকস্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিভিন্ন বক্তা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রাসঙ্গিক ভাষণে সম্মেলনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য বলেন, 21শে জুলাই ভাষা শহীদ দিবস। জগন্ময় দেব দিব্যেন্দু দাস জগন যিশু নামে পরিচিত মাতৃভাষার অধিকার রক্ষার জন্য 1986 সালের 21শে জুলাই করিমগঞ্জ জেলা শাসক দপ্তরের সামনে নিরীহ সত্যাগ্রহীদের উপর পুলিশের আকস্মিক গুলিবর্ষণে আত্মাহুতি দিয়েছিলেন মাতৃভাষার অধিকার রক্ষার জন্য। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই দিন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত উপস্থিত ছিলেন। তার অবস্থানকালের মধ্যেই এই গুলিবর্ষণ হয়। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার সূত্রপাত 1986 সালের 28 ফেব্রুয়ারি আসাম মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে অনসমীয়া বিদ্যালয় সমূহে অসমীয়া ভাষা বাধ্যতামূলক পঠন পাঠনের কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়। মাধ্যমিক শিক্ষা পর্ষদ, সংক্ষেপে সেবা বলা হয়, সেবার এই সার্কুলারে সমগ্র আসামে অনসমীয়া ভাষী জনসাধারণের মধ্যে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়। তৎকালীন কোকরাঝার জেলায়ও তার বিক্ষোভ পরিলক্ষিত হয়। এখন বরাক উপত্যকায় তৎকালীন কাছাড়ে, অবিভক্ত কাছাড়ে জনসাধারণ তাতে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন, অসন্তোষ প্রকাশ করেন। তার ফলশ্রুতিতে ছাত্র যুব সংগ্রাম পরিষদ গঠিত হয়, সংগ্রাম পরিষদ গঠিত হয়। তখন ছাত্র যুব সংগ্রাম পরিষদের কর্মসূচি অনুযায়ী সত্যাগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই কর্মসূচিতে, এবং করিমগঞ্জে মহকুমা শাসক দপ্তরে তখন যে বিক্ষোভ আন্দোলন হয়, সত্যাগ্রহ আন্দোলন হয়, ওই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত উপস্থিত। সেই বিক্ষোভ, সেই সত্যাগ্রহের উপর, নিরীহ সত্যাগ্রহীদের উপর পুলিশের গুলিবর্ষণে জগন যিশু, জগন্ময় দেব দিব্যেন্দু দাস অকালে আত্মত্যাগ করেন। ফলশ্রুতিতে পরবর্তীতে আসাম মধ্যশিক্ষা পর্ষদ বা সেবা এই সার্কুলার স্থগিত রাখেন এবং অনসমীয়াভাষী বিদ্যালয়ে সেই সার্কুলার প্রয়োগ করা হয়নি, মানে আপাতত স্থগিত, এইরকম একটা সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই স্থগিত সার্কুলারটা এখনো রয়েছে, এটা স্থগিত, সাসপেন্ডেড, এখনো এটা উদ্ধারণ বা প্রত্যাহার করা হয়নি। আজকে জগন যিশুর বা জগন্ময় দেব দিব্যেন্দু দাসের অকাল বিয়োগে যে শহীদের মহামৃত্যু বরণ করেছিলেন, তাদের স্মরণ এবং মনন করে আমরা আগামী দিনে মাতৃভাষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন জন্মলগ্ন থেকে এখানে মাতৃভাষার অধিকার রক্ষার প্রত্যয় ঘোষণা করে এবং তাতে
প্রয়োজনে অধিকার রক্ষায় আন্দোলনে সামিল হয়েছে বারংবার। বরাক উপত্যকার মানুষও তাই। বরাক উপত্যকার মানুষ 1961, 1972, 1986 তিনবার এই প্রত্যক্ষ আন্দোলনে, অহিংস সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেন। 1961-তে একাদশ ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম বরাক উপত্যকায় সরকারি ভাষা বাংলা। 86 সালের এই আন্দোলনে জগন যিশুর আত্মত্যাগের বিনিময়ে আমরা এখন পর্যন্ত অনসমীয়া ভাষিক বিদ্যালয় সমূহে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রয়েছে। জানি না কখনো সেটা প্রত্যাহার করা হবে কিনা। আজকে এই জগন যিশুকে স্মরণ এবং মনন করে আমরা অঙ্গীকার গ্রহণ করব আমাদের মাতৃভাষার অধিকার পদদলিত করার প্রচেষ্টা আমরা মেনে নেব না। ভাষা আগ্রাসন প্রতিরোধে বরাক উপত্যকার মানুষের সংগ্রামী ঐতিহ্য চির জাগরুক থাকবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই হবে আমাদের অঙ্গীকার। ভাষা শহীদ জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ, সকলের মাতৃভাষা জিন্দাবাদ। যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমি জেলার সীমান্ত শহরে শম্ভুসাগর পার্কে থাকা শহীদ বেদিতে 39তম জগন ও যিশুর আত্মবলিদান দিবস পালিত হলো নানা কার্যসূচির মধ্য দিয়ে। এই উপলক্ষে সকাল 8টা থেকে শহরের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে শ্রীভূমি জেলার শহর সমিতির উদ্যোগে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী বলেন, বিস্তৃত ঘটনার কথা বারবার উল্লেখ করা হয়েছে এবং তার সঙ্গে অনেক কথাও এসছে। সভাপতি সংক্ষেপে বলতে বলেছেন, আমি সংক্ষেপেই বলছি। 86 সনে যে জন্যে জগন যিশু আত্মবলিদান দিয়েছিলেন, প্রশ্ন অবশ্য এখনো রয়ে গেছে, সেই কারণটা কি আসাম থেকে নিভে গেছে? সেটা কি উঠিয়ে নেওয়া হয়েছে? এটা আমি বলছি, এটা উঠানো হয়নি। কেন্দ্রীয় সমিতির সভাপতি এবং উপসভাপতি এদিকটা ইঙ্গিত করে গেছেন। কিছুদিন আগে কেন্দ্রীয় সমিতির সভাপতি যেটা বলেছেন, 26 মে 2020 যেটা আসাম গেজেটে প্রকাশিত হয়েছে, সে জায়গাতে বলা হয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এখন আসামের সমস্ত স্কুলে ফেজ ম্যানারে বাচ্চারা অসমীয়া বাধ্যতামূলকভাবে শিখবে বা শিখতে হবে। শুধুমাত্র এই জায়গাতে বড়োল্যান্ড এরিয়া এবং বড় অধ্যুষিত এলাকার যে সমস্ত স্কুলগুলো আছে বা বরাক উপত্যকা, তার বাইরে সমস্ত জায়গাতেই অসমীয়া প্রযোজ্য এবং বাধ্যতামূলক হবে। এখন কথা হলো, সেই জায়গাতে পরিষ্কার করে বলা হয়নি যে বড় ভাষা সহযোগী রাজ্য ভাষা, এই জন্য ছাড় দেওয়া হয়েছে। এই চিত্রটা তার কিছুদিন পরে এই 2025-এ এসেই একেবারে পরিষ্কার করে দিয়েছে সরকার। 4 মার্চ 2025 সরকারি যে মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে, একটু আগে অনেকে বলেছিলেন যে মানে আমাদের সরকারি ভাষা এটা মেনে নেওয়া হয়েছে। মেনে নেওয়া হয়নি। আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন কিভাবে ঠকানো হচ্ছে আমাদের। যে 4 মার্চ 2025 সরকারি যে মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে আসাম সরকারের, তাতে বলা হয়েছে আসামের সর্বত্র কলেজে সহকারী অধ্যাপক এবং লাইব্রেরিয়ান পদে যদি নিযুক্তি পেতে হয়, তাহলে আলাদা করে একটি ভাষার ইন্টারেকশন টেস্ট নেওয়া হবে। সেই জায়গাতে অসমীয়া ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সবাই জানে কিনা হোল ওভার দ্য স্টেট এটা পরীক্ষা করা হবে। সঙ্গে বলা হয়েছে, হাউএভার Bodoland and Boro inhabited areas will not be included within this, as because Boro is a state associate language. এই কথাটা কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে এখানে এসে বলা হয়নি। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে বলা হয়েছে, however for Borak Valley Bengali also will be tested, as because
Bengali is a predominant language in Barak Valley. Also টার্মটা ইউজ করা হয়েছে। পরের লাইনে বলা হয়েছে however Assamese will be tested all over the state। মানে এটা কি দাঁড়ালো? মানে বরাক উপত্যকাতে বাংলা থাকবে, সঙ্গে একজনকে যদি কলেজে লাইব্রেরিয়ান এবং সহকারী অধ্যাপকের পদ পেতে হয় তাহলে তাকে অসমিয়াতেও টেস্ট দিতে হবে এই ভাষ্য অনুযায়ী। এবং সেটাই আপনার ৪ মে ২০২৫ আমাদের শিলচরেরই একজন ভদ্রমহিলা, খুব দুর্ভাগ্যের ব্যাপার 1961 সনে যেখান থেকে 11 জন ভাষা শহীদ, তাকে দিয়েই দেওয়ানো হয়েছে আসামের সর্বত্র এই মেমোরেন্ডামটা গেঁথে দিয়ে উনি সমস্ত কলেজে জানিয়েছেন এই হচ্ছে নিয়ম এখন থেকে কলেজে লাইব্রেরিয়ান এবং সহকারী অধ্যাপক পদে নেওয়ার জন্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা পথ চলছে বাংলা ভাষার জন্য, আমরা এখানে সভা করছি, আমরা সবাইকে অবহিত। এই ব্যাপারগুলো যদি চলতেই থাকে, আগে অনেক বক্তা বলেছেন যে বাংলা ভাষার উপর বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আক্রমণ করা হচ্ছে। এখানে যদি আমরা আমাদের মাতৃভাষা যার মাধ্যমে আমাদের পরিচয় সেটাকেই যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে স্থাবকতার মাধ্যমে শুধুমাত্র আমরা কোনো একটা জায়গাতে পৌঁছে যেতে পারি, কিন্তু সেখানেও কিন্তু আমাদেরকে মেরুদণ্ডহীন বাঙালি হয়েই থাকতে হবে, মাথা তুলে বাঁচতে পারবো না। রবীন্দ্রনাথের কথা এসছে, সুভাষচন্দ্র বসুর কথা এসছে, আমরা প্রথম থেকেই দেখে এসছি, স্বাধীনতার আগে থেকেই, স্বাধীনতা আন্দোলন থেকেই দেখে এসছি, হিন্দি বেল্ট, বেঙ্গলি বেল্ট এই সমস্ত ব্যাপার ছিল আগে। আজকে এনআরসির যে যন্ত্রণা সেটা আমরা জানি, এর মধ্যে আছে নিবিড় ভোটার সংশোধন তালিকা আসছে আসামে, তখন আবার বাঙালিদের কি হেনস্থার মুখে পড়তে হয়। সময়ে সময়ে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। শুধুমাত্র এ জায়গাতেই আমরা সীমাবদ্ধ থাকলাম, সেটা না থেকে সময় বিশেষে একটু এগিয়ে যাওয়া দরকার। করিমগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নির্মল সরকার বলেন, 21শে ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই উপত্যকার মানুষ তাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য সোচ্চার হয়েছিলেন এবং প্রথমেই আমাদের আঘাতটুকু আসে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে। তার প্রতিবাদে 1960 সালে আমাদের 11 জন শহীদ হয়েছিলেন। আমাদের বাংলা ভাষার অধিকার, স্বাভিমান, আত্মমর্যাদা রক্ষার জন্য তারা শহীদত্ব বরণ করেছিলেন। আপনারা সবাই সেটা জানেন। আমরা কিছু কিছু অধিকার পেয়েছিলাম, পরবর্তীকালে আবার দেখা গেল বিভিন্ন উপায়ে, অন্য উপায়ে এলো, যেটা সেবা সার্কুলারে, তারও প্রতিবাদ করতে গিয়ে 1972 সালে আরেকজন শহীদ হলেন আমরা জানি। তারপর ইংরাজি এবং বাংলা সরিয়ে অন্য একটি ভাষা, যেটাকে তারা রাজ্য ভাষা বলে মনে করে, তা চাপিয়ে দেওয়ার জন্য আবার কিন্তু একটা আদেশ বেরিয়ে যায়। তার প্রতিবাদে আমাদের এখানে আবার গণ আন্দোলন শুরু হয় এবং তার ফলে 1986 সালে আমাদের তদানীন্তন যে মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহান্ত করিমগঞ্জে উপস্থিতিতেই আমাদের করিমগঞ্জের 2 জন তাজা যুবক আত্মাহুতি দিয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই আলোচনা সভা। সেই প্রসঙ্গে আমি আমাদের 60 ইংরাজি, আমাদের 72 ইংরেজি এবং 86 এবং 96 সালে ভাষার ঐতিহ্য রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সেই সঙ্গে বিশ্বের যেখানেই যত লোক, যত ভাষাপ্রেমী জনগণ শহীদত্ব বরণ করেছেন তাদের সবাইকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, প্রণতি জানাই তাদের উদ্দেশ্যে। আমরা অধিকারটুকু অর্জন করেছি সত্যি, কিন্তু প্রায়ই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে,
যে কোনো সম্মেলনে যাওয়ার অধিকার আমাদের আছে, ভারতীয় সংবিধানে সে কথা বলে। কিন্তু আমরা যে সংগঠনেই যাই না কেন, আমরা যে বাঙালি সেই সত্তাটুকু যেন আমাদের ভিতরে সবসময় জাগরুক থাকে, আমাদের অধিকার ব্যাপারে যেন আমরা সবসময় সোচ্চার থাকি। কোনো জায়গাতে যদি আমাদের অধিকার হরণ করার চেষ্টা হয়, আপনি যে সংগঠনেই থাকুন না কেন আপনার সেটা প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। আমাদের এই যে সংগঠন 1977 সাল থেকে এই উপত্যকার বিশেষ করে বাংলা ভাষাভাষী এবং উপত্যকার অন্যান্য ভাষাভাষী যারা আছেন, সেই সঙ্গে আমাদের বৃহত্তর আসামেও যারা বাংলা ভাষার যারা আছেন, তাদের সবার অধিকার যাতে রক্ষিত হয়, তাদের স্বাভিমান যাতে রক্ষিত হয়, সেই ব্যাপারে তারা বহমান আন্দোলন করে আসছেন, সেটা আপনাদের সবার জানা। আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না। সবার কাছে অনুরোধ, বিভিন্নভাবে যেটা বলছিলাম, গুয়াহাটি ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সেবা ভাষা নিয়ে, এবং পরবর্তীকালে ইদানিং আপনারা জানেন জানুয়ারি মাসে আমাদের শিক্ষা অধিকর্তারও একটা আদেশ বেরিয়েছে, সেটাও কিন্তু খুব দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি, যেটাতে আমাদের পাশাপাশি আরেকটি ভাষা যেটাকে দ্বিতীয় রাজ্য ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে আমাদের বাংলাভাষী লোকজন এই আমাদের প্রদেশে আছেন, সেই ভাষাকে কিন্তু সেই মর্যাদা দেওয়া হয়নি, এবং বলা হয়েছে সব জায়গাতেই একটি বিশেষ ভাষা সবাইকে শিখতে হবে। কোনো ভাষা শিখতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের যে ন্যায্য অধিকারটুকু যদি এইভাবে পরোক্ষভাবে হরণ করার চেষ্টা হয়, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এই ব্যাপারে যাতে আমরা সবাই সচেতন থাকি, সেই আবেদনটুকু আপনাদের সবার কাছে রাখবো। আপনাদেরকে আমি বলছি না যে আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন, আপনারা যে সম্মেলনেই থাকুন না কেন, শুধু বাঙালির ঐতিহ্যটুকু যাতে রক্ষিত হয় সেই চেষ্টাটুকু আপনারা সবাই করবেন। এই ব্যাপারে আমাদের জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শকে একদিকে রেখে আমরা যে বাঙালি সেই সত্তাটুকু যেন আমাদের ভিতরে সবসময় জাগরুক থাকে, সেই চেতনাটুকু যেন আমাদের মধ্যে থাকে, তাহলেই আগামী দিনে আমাদের এই জাতীয় আন্দোলন সুন্দর রূপ ধারণ করবে, আমাদের অধিকার কেউ হরণ করে নিতে পারবে না। এই কথাটুকু বলে আপনাদের সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যেন আত্ম পরিচয়টুকু এবং আত্মবিস্তৃতি রূপান্তরিত না করি, এই অনুরোধটুকু রেখে আমার শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।